সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিশ্ব বাংলার নিয়মিত আয়োজন ডাক্তার বাড়ি। আপনাদের সাথে আছি আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল এবং প্রযোজনায় আছেন ফারহানা হোসেন। সুধী দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আলোচনার বিষয় নিরাপদ মাতৃত্ব আমার অধিকার। আমাদের সাথে আজ বাংলাদেশের একজন স্বনামধন্য অধ্যাপক উপস্থিত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার রসনারা বেগম, প্রাক্তন প্রেসিডেন্ট ওজিএসবি, সেই সাথে ম্যাডাম বিভাগীয় প্রধান হিসেবে ছিলেন হলি ফ্যামিলি এবং রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ এবং হসপিটালে। ম্যাডাম, প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছেন? তোমাকেও শুনে বাংলায় বোধহয় এটা আমার প্রথম অনুষ্ঠান, ভালো লাগছে। অনেক ধন্যবাদ ম্যাডাম। এবং আমাদের আজকের আলোচনার বিষয়টি ম্যাডামই নির্ধারণ করেছেন এবং আমার কাছে এত ভালো লেগেছে যে প্রত্যেকটা নারী নারী কেন, আমি বলবো এই বিশ্বের জন্যই এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক, নিরাপদ মাতৃত্ব। যে মাতৃত্ব দিয়ে এই পৃথিবী টিকে আছে, পৃথিবীর অস্তিত্ব টিকে আছে, সেই মাতৃত্ব নিয়ে আমরা আজ কথা বলবো। ম্যাডাম, প্রথমে আপনার কাছে যেটা জানতে চাইবো যে নিরাপদ মাতৃত্বের কথা বলছি, নিরাপদ মাতৃত্ব আসলে কি? এটা মেয়ের কিন্তু বেসিক ফান্ডামেন্টাল রাইটস। মানুষ তো জন্ম নেয় না, তারপরে তার একটা বেঁচে থাকার একটা অধিকার তৈরি হয়, এটাও কিন্তু একটা অধিকার। এই যে আমি মেয়ে হয়ে জন্মালাম, পরে আমি আমার লেখাপড়া শেখা, আমার জীবন তৈরি হবে, আমি মা হব এবং নিরাপদ নিশ্চিন্তে আমি সেইটা কিন্তু একটা পরিবারের কাছে আমার একটা বিশাল অধিকার, সমাজের কাছে আমার অধিকার, সারা সরকারের কাছে অধিকার, সারা পৃথিবীর কাছে আমার অধিকার। এটা কিন্তু মানে আমার দয়া করে আমাকে দিচ্ছে সেটা কিন্তু না, এটা আমার বার্থ রাইট। আমাকে মা হতে হবে, নিশ্চিন্তে একটা সম্মানজনক নির্মল পদ মা হয়ে বেরিয়ে আসতে হবে। সেটা হলো অনেক কম্পোনেন্টস এর মধ্যে যেতে চাই না, স্বাভাবিক কথা বলতেই চাই, আসলে একটা জন্মগত অধিকার। এটা আমাকে ভাবেন যে সারা যুগ যুগ ধরে তো মা হয় মেয়েরা, মানে একটা আমার মানে শিক্ষক তিনি মারা গেছেন, মোখলেসুর রহমান, শ্রদ্ধা মোখলেসুর রহমান স্যার বলতেন এইটা তো কোনো ব্যারাম না, এটা তো কোনো অসুখ না, এটা তো কোনো অসুখ না, হবে ধারা বহন। হ্যাঁ, সে তো মা, কিন্তু মাকে যে একটা তার এই যে মেয়ে হওয়ার পরে মা তৈরি হতে হবে, আসলে লেখাপড়ার কথাটা আমি বাদি, সেটা তো সে নিজের পায়ে দাঁড়াবে, শিক্ষিত হবে, কিন্তু তারপরেও যে তার দেহটাকে যে তৈরি করতে হবে, সেইটার ব্যাপারেও কিন্তু আমাদের কিন্তু পরিবারের দিক থেকে খুব একটা দায়িত্ব বোঝ না। এই মেয়েটি এক সময় একদিন সেও কিন্তু আর একটি সম্মান, তার সন্তান তার মধ্যে জন্ম দিবে, তাকে কিন্তু সেভাবে তৈরি করতে হবে। সেটা কিন্তু আমাদের খুবই গ্যাপ। একজন যখন দেখো পরিবার মেয়ে সন্তান জন্ম নেয়, এখন চিন্তাধারাটা অনেক বদলে গেছে। তারপরেও কিন্তু পরিবার থেকে একটুখানি ধরো আমাদের একেবারেই গ্রাম পর্যায়ে, তৃণমূল পর্যায়ে যদি যাই, এখনো পর্যন্ত ৭০% মেয়েরাই কিন্তু একেবারে 18-র নিচে বাচ্চা জন্ম দিচ্ছে, বাল্য বিবাহ অনেক বেশি। এবং সেইখানে সেই মেয়েটিকে বলা হয় ছেলে জন্ম, এই যে মেয়েটি হলো, ও তো বুক যে বডি ফাউন্ডেশন তৈরি করে, তাই ওকে আবার তৈরি করা হচ্ছে আবার আরেকটা যেন আমাদের বলা হচ্ছে এখন কিন্তু তৈরি হও আর কি ছেলে সন্তান জন্ম দেওয়ার জন্য। এই ওটাই কিন্তু শেষ হয়ে গেল। বাসায় ভাবটা দিয়ে চালানি ভাব থাকে, বেলা থেকে কিন্তু ভেঙে অনেকবার হলো অধিকার এম্পাওয়ারমেন্ট নিয়ে নারীর অধিকার দিতে হবে, যুদ্ধ করা, এ তোমার সেইটাকে আমাকে না, সেইটা এখনো যুদ্ধ বাংলাদেশে যারা বলে 830 জন, ভাবা যায় আমি পুরো গ্লোবাল একটা সময়
দিল। এখন যেটা নিয়ে মানে যুদ্ধ করছি বলা যায় তা নিয়ে অনেকটা, যে প্রসব ঘরটি কেমন হবে, তাই না? মানে তার যে জন্ম ঘরটি কেমন হবে, সেটাও যদি জন্ম নেওয়া হয় ঘরটি, তার বাচ্চাদের জন্ম দিতে হবে। এবং যদি তুমি শিক্ষাগত যে সব পর্যায়ে থেকে শুরু করে কলেজগুলোতে পর্যন্ত সবচেয়ে খারাপ জায়গাটি প্রসব, তার মধ্যে ঢোকা যেত না। মাঝে টেবিলটাতে শুবেন, এখন ভাগ করে নেটাল কেয়ার, মা হবার আগে থেকেই তাকে কেয়ার দিতে হবে। অ্যান্টিনেটাল কেয়ার, মা হবা বাচ্চা গর্ভে আসলো তখন তাকে রেসপেক্টফুল ম্যাটারনিটি কেয়ার যেটা বলা হয় বাংলা যদি বলি, নির্মল এবং শ্রদ্ধাজনক হবে। এবং ইন্টারনেটের সময় তাকে একটা এমন একটা মাতৃবান্ধব জায়গায় নিয়ে আসতে হবে, এবং যে দিবেন তিনি যেন একটা মাতৃবান্ধব থাকেন, তাকে সে জায়গায় আসতে হবে। পোস্ট মানে এক আমাদের মারা যান, এই যে সময়টাও কিন্তু আমাকে দিতে হবে। আমি ক্যারিয়ার করার সময়, পড়াশোনা শেষ করার সময়, কাজে আমাকে কিন্তু ওই রাইটটাও দিতে হবে কি ধরনের কন্ট্রাসেপটিভ আমি নেব, সেটাও কিন্তু আমাকে এই নিরাপদ মাতৃদের মধ্যে আসে, ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসটা। এবং কোয়ালিটি, ওই যে বস্তিতে যিনি আছেন সাততলার উপর যিনি ব্যক্তি, তার মধ্যে নিয়ে আসতে হবে। প্রত্যেকটা মায়ে কিন্তু ইকুয়াল একই ধরনের আবার ডিসক্রিমিনেশন করা চলবে না। এটাই কিন্তু আমাদের মূল কথা। পুরো কথাটা যদি বলি, ওই থিওরিটিক্যালি অনেক 4টা কম্পোনেন্ট আছে, এটার মধ্যে এ আছে, সেইগুলো আমি বলতে চাচ্ছি থেকে আমাকে দিতে হবে। সেটাই আমার আজকে, এই জন্যই আমি বলছিলাম যে আসলে আমার যে অধিকার সেটা নিয়ে চলো নিশ্চয়ই আপনাদের কাছে মা যারা অনুষ্ঠানের শুরুতে শুনছিলাম আমাদের ফারহানা, সে মা হওয়ার সময় আমার কাছে গিয়েছিল, এই যে তার স্মৃতি তার মনের মধ্যে রয়েছে, এটা কিন্তু একটা দারুণ একটা সময় সন্ধ্যা। তানিয়ার বাচ্চা হয়েছে আমার কাছে, একটা দারুণ একটা মানে স্মৃতি মন্থন করি সবসময় যে হ্যাঁ কেমন একটা সময় ছিল, সেটা তো সব মেয়েরাই একটা, তার বাচ্চা সময়টা কেমন ছিল, তারপরে সব চাই যে এই পর্যায়টুকু যেন ভালো থাকে সব মেয়ের জন্য, এবং এটার জন্য মত হয়। অনেক ধন্যবাদ ম্যাডাম, এত সুন্দর করে আপনি আমাদের বুঝিয়ে বললেন। এবং আসলে সত্যিকার অর্থে আমি বলার লোভ সামলাতে পারছি না। আমি ছোটবেলায় ম্যাডামের স্নেহালয় যেখানে ম্যাডাম চেম্বার করেন, আমি আমার মায়ের হাত ধরে গিয়েছি, এবং এক পর্যায়ে আমি নিজে ওখানে গিয়ে, যখন আমি নিজে মা হব তখন আমি গিয়েছি, এবং ম্যাডামের কাছে আমি প্রথম মা হয়েছি। এই আসলে এই অনুভূতি কখনো ভোলার নয়। আমার কাছে মনে হয় যে পৃথিবীতে যদি কোনো স্বর্গীয় অনুভূতি হয়ে মানে থেকে থাকে, তো সেটা হচ্ছে মা হবার অনুভূতি। ম্যাডামকে অনেকেই অভিনন্দন জানাচ্ছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে। এবং আমরা জানি যে ম্যাডাম আমাদের সকলেরই খুব ভালোবাসার একজন মানুষ। ম্যাডামের কাছে এই পর্যায়ে আমি যেটা জানতে চাইবো, ম্যাডাম আপনি বলছিলেন যে প্রি কনসেপশনাল কাউন্সিলিং একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে গর্ভের অ্যান্টিনেটাল কেয়ারের আগেই আসলে আমাদের এটার কাউন্সিলিংটা প্রয়োজন। তো সেই বিষয়টি ম্যাডাম যদি একটু দর্শকদের তুলে ধরতেন যে কেন আসলে প্রি কনসেপশনাল কাউন্সিলিংটা প্রয়োজন। প্রথমেই বলছিলাম যে যখন জন্মালো তখন থেকেই তো তার আসলে সে মা হবার জন্য মানুষ, একটা আমি বলি মানুষ হবার জন্য, আমরা যে মেয়েরা একটা মানুষ, এই মানুষ হবার জন্য কিন্তু সে তৈরি হচ্ছে, সে নিজেকে লেখাপড়া শিখে বড় পানি মার পায়ের নিচে তাকে শক্ত করছে, তার দেহটা তৈরি করছে, তার মন মানসিক বিস্তৃতি লাভ করছে, এটা তো তৈরি হচ্ছে সে নিজে থেকে। তারপরে ধর যখন নাকি সে তার একটা সংসার জীবনে বা বিয়ে আগে থেকেই ঠিক করতে, আমি কি লেখাপড়া শিখে এখন দাঁড়িয়েছি, আমি অর্থনৈতিক দিক থেকে আমি ঠিক আছি, আমার শারীরিক দিক থেকে আমি ভালো,
কিন্তু তারপরেও যখন তিনি সঙ্গীকে বেছে নেন, যখন হয়ে যায় বিয়ে, নিজেদেরই ঠিক করতে হয় কখন সন্তান নেব। ওই যে একটা কথা বলে দেওয়া হয়, পরপরই হয়তো বলা হলো তোমাকে এক নিতে হবে। আমি কি আসলে মানসিক ভাবে তৈরি কিনা, শারীরিক ভাবে আমি তৈরি কি, অর্থনৈতিক ভাবে আমি তৈরি কিনা। কারণ আমাকে কিন্তু অনেক জিনিস হয় না, না একটা ধরো যে সময় বলি যে একটা কি মানসিক প্রস্তুতি নেওয়া দরকার, যেটা আমাদের দেশে একেবারেই নেই। নীল আমরা চিন্তাই করতাম না আগে। বিদেশে যেমন একটা প্রি কনসেপশনাল কাউন্সিলিং বলে একটা মেডিসিন আমরা বাচ্চা নিবে, আচ্ছা ঠিক আছে 3 মাস আগে থেকে এটা খাও। কেন বলছি যে কিছু কিছু হয় না। আমরা ঠিক করি যে আসলে কিন্তু যাওয়া উচিত ডাক্তারের কাছে, গিয়ে বলা উচিত যে আমাদের আসলে কোনো অসুখ বিসুখ আছে কিনা, তার বা ডায়াবেটিস থাকতে পারে। এমন হয় কোইন্সিডেন্টালি আমরা অনেক সময় পেয়ে যাই, কেউ জানতো না, স্বামী স্ত্রী কেউ দুজনেরই একটু থ্যালাসেমিয়া মেজর হয়ে গেছে। জানা থাকতো তাহলে কিন্তু তারা ব্যবস্থা নিতে পারতেন। কাজেই এখন হাইকোর্টেও একটা এইটা দেখে নিতে হবে আগে থেকে। তো কিন্তু আমাদের গ্রুপটাও জেনে নেওয়া দরকার। ভয় পাবার কোনো কিছু নেই, কিন্তু জানা থাকলে হয় কি সময়টা আমরা একটু সতর্ক হতে পারি। কাজে এই জন্যই কিন্তু প্রি কনসেপশনাল কাউন্সিলিংটা, যে আমি শারীরিক ভাবে তৈরি কিনা, মানসিক ভাবে তৈরি কিনা, অর্থনৈতিক ভাবে তৈরি কিনা, সব দেখে। অনেকে আছেন আমার না মাত্র পিএইচডি করছি, এখন আমি একটু বাইরে যাবো, আমার ক্যারিয়ারের এখানে এক সময়টা হঠাৎ সে কনসেপ্ট পাচ্ছি না, আমি তো এটা রাখতে পারবো না। কিন্তু তা তো করা উচিত ছিল আগে থেকে, যে তুমি আসলে তুমি ক্যারিয়ার বিল্ড আপ হয়ে গেলে তারপরে তুমি বাচ্চা নেবে। এখন যখন হয়ে গেছে তোমাকে তখন অবশ্যই চিন্তা করতে হবে যে এটি আমার একটা প্রধান, এটি আমার ফার্স্ট কাজ। আমাকে তখন চিন্তা করতে হবে হয়তো কোনো জায়গায় আমার স্যাক্রিফাইস করতে হতে পারে, কিন্তু আমাকে সেই জন্যই ঠিক করতে হবে যে আমি অবশ্যই আমি ক্যারিয়ার তৈরি করব, অর্থনৈতিকভাবে আমি ঠিক হব, কিন্তু আমাকে আগে থেকে মেন্টালি প্ল্যান করতে হবে। সেই জন্যই বলি আমি যে আমাদের ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসটা কিন্তু আসলে শুধুমাত্র কন্ট্রাসেপটিভ পিল বডি ডিস্ট্রিবিউশন না, এটা কিন্তু তাকে একটা পদ্ধতি ঠিক করে দেওয়া দরকার যে তুমি এতদিন পরে বাচ্চা নেবে। কারণ আমরা দেখি যে আজকাল দেখো 15 বছর বয়সে মেয়েটা আসে, বলে আমার তো মাসিক হওয়ার পর পরে বিয়ে হয়ে গেছে, এখন প্রায় 2.5 বছর হয়ে গেল, এখন বাচ্চা হচ্ছে না। তোমার বয়স কত? 15। আমি কি করে ওকে বলি বাচ্চা নাও তুমি, আর কি করে ওকে বলি তুমি বাচ্চা নিবা না, ব্যবস্থা নাও। ওর তো কোনো ব্যবস্থা সে নিতে পারে না। ওকে যদি বলি তুমি পিল খাও, বলে আমি কিছুতেই আমার শারীরিক ভাবে আমি পিল খেতে পারি না। ওকে যদি বলি তুমি কন্ডম ব্যবহার করো, স্বামী কন্ডম ব্যবহার করতে চায় না, ওর বয়স যেরকম। তো কিরকম একটা মানে কঠিন অবস্থা আমাদের সম্মুখীন হতে হয়। সেই জন্যই কিন্তু আমরা আজকাল বলি যে অ্যাডলোসেন্স কন্ট্রাসেপটিভ, মানে ওদের জন্য একটা নিরাপদ একটা পদ্ধতি ব্যবহার নিয়ে আসতে হবে, যে যেন তারা এই সময়টা, আমি যদি বলি তুমি 5 বছর বাচ্চা নিও না, আমি বলেই খালাস, কিন্তু ওকে তো একটা ব্যবস্থা আমাকে করে দিতে হবে। এটাও কিন্তু ওর একটা রাইট, যে আমি এই যে আমার যে একটা ফ্যামিলি প্ল্যানিং রাইট আমার, আমি যে সময়টা বাচ্চা নিব না আমাকে একটা পদ্ধতি দিতে হবে, সেটাও কিন্তু সরকারের এই রাইটটা তাকে এস্টাবলিশ করতে দেওয়া। শুধু মানে বাচ্চা নিব, বাচ্চা কেমন করে হবে সেটা না, এটাও কিন্তু একটা বেসিক পড়ে। আগে হতে হবে মানুষ হিসেবে আমাকে স্বীকৃতি দিতে হবে, এবং এই রাইটটা আমাকে দিতে হবে যে আমি এখন বাচ্চা নিব না, আমাকে সেই পদ্ধতি ব্যবহার করার জন্য ব্যবস্থা করে দিন। তারপরে আমি চিকিৎসকের পরামর্শ নিয়ে স্বামী সহ বসে, পরিবার সহ বসে আমরা ঠিক করবো যে আমি এখন বাচ্চা নিব। এটাই প্রি কনসেপশনাল কাউন্সিলিং। সেই জন্য আমাকে কিন্তু ওই রাইটটাও দিতে হবে, যে আমার ফ্যামিলি প্ল্যানিং রাইটটা আমার থাকতে হবে। অনেক ধন্যবাদ ম্যাডাম, আপনি খুব সুন্দর করে বুঝিয়ে বলেছেন। আর বিশেষ করে যেটা বললেন যে 15 বছরের বাচ্চা, তার গর্ভে আবার বাচ্চা, এই সমাধান আসলে কোথায়? এটা আসলে জাতীয় পর্যায়ে, ব্যক্তিগত পর্যায়ে সব ক্ষেত্র থেকে আমাদেরকে কাজ করতে হবে, এছাড়া আসলে এখানে আমার মুক্তি নাই। ম্যাডাম, এখন যেটা জানতে চাইবো, আপনি বলছিলেন প্রি কনসেপশনাল কাউন্সিলিং সম্পর্কে তো জানলাম, এখন জানবো যে ম্যাডাম অ্যান্টিনেটাল কেয়ার আমরা যেটাকে বলি, যে গর্ভ প্রেগনেন্সি চলে এসেছে তখন কেয়ারটা কেমন হবে, ম্যাডাম যদি একটু বলতেন। তা এটা এই জন্যই বলছিলাম যে কেয়ারটা কিন্তু
ইকুইটি আমাদের ওই যে একটা ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে যখন কায়রো সম্মেলন হয়, কিন্তু ইকুইটি বলে একটা শব্দ আছে। ইকুইটিটা হলো, আমি এখানে ওই যে ওই ধারাগুলা না বলে বললাম যে আসলে একই রকম হতে হবে। ওই যে বললাম যে ইসলাম এরিয়াতে একরকম, গ্রামে একরকম, শহরে একরকম, সেটা কিন্তু না। আমরা বলি অবশ্যই একটা সম্মানজনক ভাবে তাকে অ্যান্টিনেটাল কেয়ার দিতে হবে, রেসপেক্টফুল ম্যাটারনিটি কেয়ার, যেটা ইংরেজিতে বলা হয় আর কি। ধরো আমরা বলি যে আসলে WHO বলে যে 8বার অ্যাটলিস্ট 8বার একজন মাকে এক স্বাস্থ্যকর্মী একজন স্বাস্থ্যকর্মী হোক, চিকিৎসক হোক, তারপর হবে। এখানে তো শাশুড়ি আমাকে দেখাতে দিবে কিনা, এখানে একটা ডিলে। আবার যখন ঠিক হলো যাবো দেখাতে, যাব সে দেখাতে কত কেমন করে আমি কিনা কেয়ার নেবে, মনে হয় না আমি কেয়ার নেব। ঠিক তাকে প্রেগনেন্ট করে গেছে, থাকুক 7টা, তাকে কিন্তু যিনি দিবেন এইটা আমাদের সবসময় কেন রওশন বেগমের কাছে যাবো, সবসময় কেন টিএচও আমার, আমি মিরপুরে থাকলে মিরপুর অবশ্যই দেখাবো। যিনি দেখবেন তিনি স্বাস্থ্যকর্মী যেই হন না কেন, হতে হতে আমি তাকে, আমরা কি করি রোগীর সাথে আসলে যা ওঠেন ওঠেন বিছানায় ওঠেন, এই যে অ্যান্টিনেটাল কেয়ার, আমি আমার নাম রওশনারা বেগম, আপনার নামটা কি, এই যদি আস্থা করে চিকিৎসক বা তিনি কিন্তু আস্তে আস্তে মনের কথাগুলো বলতে থাকে, তার কষ্ট, এই যে প্রথম দেখা এবং তার নিজের উপর একটা আস্থা নিয়ে আসা, যে উনি কিন্তু আমার উপরে আস্থা রেখে কথা বলতে পারছেন। আমি সবসময় বলি মিডিয়াদেরকে বা যিনি স্বাস্থ্যকর্মী, তুমি আগে ওনার আস্থাটা অর্জন করো, যে আগে পরিচয়টা দাও তোমার, এবং তুমি তারপর জিজ্ঞেস করো, তারপর যে বলে আপনি কিভাবে আসলেন দূরে থেকে, খুব এইটা যদি বলা যায় তাহলে কিন্তু একেবারে তৃণমূল পর্যায় থেকে শুরু করে সব জায়গায় মানুষ কিন্তু একটু আস্থা অর্জন করে, একটু হাসতে হাসতে, যে হ্যাঁ আমি যেখানে এসেছি এটা আমার একটা মাতৃবান্ধব, আমাকে উনি ওইভাবেই দেখবেন। আমি বলা হচ্ছে আমরা অ্যান্টিনেটাল কেয়ার বলতে শুধু আসলেন লিখে দিলাম, উনি যা স্ক্রিন করতে ওনার ব্লাড প্রেশার দেখা, ওজন হচ্ছে কিনা দেখা, এবং তার যে টেস্ট করতে দেওয়া এবং সেগুলো দেখে নেওয়া, পরিমাণ আছে, হিমোগ্লোবিন কেমন আছে, তার গ্রুপটা কি, তার দেখা, এবং এইখানে যদি আমরা স্ক্রিন করে ফেলতে পারি রোগীদের, আজকে বাংলাদেশে আমাদের সব মৃত্যু হচ্ছে রক্ত, খিচুড়ি, এই দুইটা মৃত্যুর কারণে কিন্তু রোদ দিতে পারি, এইখানে কিন্তু আমি স্ক্রিন করতে পারি কার প্রেশারটা বাড়ছে। আমরা কিন্তু করে প্রেশারটাও দেখি না, আমরা কিন্তু ধূপ করে পেশেন্টটাকে শুয়ে দেই, শুয়ে বলে একটা পেশেন্ট আমার হতো, আর সেইটাও কিন্তু ঠিক হয় না। মহিলা এসে কথা বলি তখন পালস তাকে, এই যে ক্লাম সে হচ্ছে আস্তে আস্তে সেই ক্লাম হয়ে যেতে, প্রেশার ওষুধটা দিতে পারতাম, সামান্য একটা টেস্ট করতে হয়, সবাই করেছে ডিপস্টিক, সবাই আমরা জিজ্ঞেস করি যে একেবারে আর্লি গ্রাম তৃণমূল পর্যায়ে আমি কিভাবে দেখতে পারি, ওটা দেখে কিন্তু
এক্লামশিয়া যে কোনো সময় হয়ে যেতে পারে। তাহলে এখানে যদি আমি তাকে ঠিক মতো অ্যান্টিনেটাল কেয়ারটা দিতাম, এক্লামশিয়া থেকে আমি রোধ করতে পারতাম। এখনো ওয়ান পেশেন্ট হয়ে মারা যাচ্ছে, দুইটা মিলে হয়। কাজে আমরা এই এক্লামশিয়াটাকে রোধ করতে পারতাম। এখানে যে হিমোগ্লোবিনটা আমরা দেখছি অ্যানিমিক হয়ে গেছে, কিন্তু ম্যাক্সিমাম মেয়েরা সব টিকা হয় থেকে যায়। আসলে আমি যদি আগে থেকেই জানি তার যে কোনো সময় রক্তক্ষরণ হতে পারে, তার পিপিএইচ হতে মানে পরবর্তীকালে হয়তো সে হাই রিস্ক প্রেগনেন্সি, দুটা বাচ্চা পেটের মধ্যে রয়ে গেছে, অনেক পানি এসে গেছে, বা যেগুলো কারণে রক্তক্ষরণ হতে পারে, সেগুলো যদি আমি আগে থেকে আইডেন্টিফাই করতে পারি, তাহলেও কিন্তু আমি রক্তক্ষরণটাকে রোধ করতে পারতাম। আমি এখনো বলি গ্রাম পর্যায়ে বাড়িতে এখনো 50% ডেলিভারি হচ্ছে। আমরা শুধু ফ্যাসিলিটিতে মাত্র 50% ডেলিভারি করাতে পারছি। তারপরে আমরা মৃত্যুর হার দেখছি যে এখনো প্রায় মানে 172 জন মা মারা যাচ্ছেন, থাউজেন্ডস পার লাইফ বাড়তে, মানে 1000। এই যদি মারা যায় আমাদের, তাহলে আমরা 172 থেকে আমাকে 2030 সনে আমাদেরকে 70-তে আনতে হবে। আমি আমার 0-তে আনা কথা, আমি কেন 70-তে নিয়ে আসবো? আমার তো শ্রীলঙ্কা তারা কিন্তু 0-তে নিয়ে আসছে, আমরা কেন পারছি না? একই তো সাবকন্টিনেন্টে থাকি। কাজে সেখানে আমাদের কিন্তু পারার কথা। এই এটা কিন্তু আমাদের রোধ করার কথা। কাজে এইটাই বলছিলাম যে অ্যান্টিনেটাল কেয়ারটা আমাদেরকে 8টা ভিজিট দিতেই হবে। করোনার সময়ে বারবার আপনি সেন্টারে তৃণমূল পর্যায়ে কিন্তু এখন সব বিডিওদেরকে টেলিফোন দেওয়া হয়েছে। আমি ওদেরকে বলি যে তুমি মায়ের নাম্বারটি রাখো, একটা জায়গা থাকে ওখানে তো বলা হয় যে এই তুমি যদি টেলিফোন নাম্বারটা রাখো আর যদি টেলিফোন করে বলো আপনার কিন্তু আসবার কথা ছিল, আপনার কিন্তু প্রেশারটাতে বেশি ছিল, আপনি কি আসছেন না, মা কিন্তু খুব ভাববে যে আমাকে কিন্তু এখন গভর্নমেন্ট থেকে ডাকা হয়, আমাকে একটু সম্মান দেওয়া হয়, মা কিন্তু অবশ্যই চলে আসবেন। এভাবে কিন্তু তুমি মাকে নিয়ে আসো, তাহলে কিন্তু আমরা নর্মাল যে বাড়িতে ডেলিভারিটা কমাতে পারি। কারণ ম্যাক্সিমাম মা কিন্তু বাড়িতে মারা যাচ্ছেন, ওখানেই রক্তক্ষরণ হচ্ছে, ওখানেই এক্লামশিয়া ডেভেলপ করে যাচ্ছে। কাজে আমরা যদি ফ্যাসিলিটি ডেলিভারি বাড়াতে পারি, তাহলে এই অ্যান্টিনেটাল কেয়ার করে তখনই যদি তাকে বার্থ প্ল্যানিংটা বলে দিই, তোমার এখানে আসতে হবে, বলেই দিই সকাল আমরা প্রথম থেকেই যে পরিবারের প্রত্যেককে কিন্তু ব্লাড গ্রুপ জানতে হবে, তোমার ব্লাড গ্রুপের সাথে মিলিয়ে। তোমাকে পরিবারের প্রত্যেককে বলি তোমরা যা খাবে ওকে এক মুঠো ভাত বেশি দিবে, এক টুকরো মাছ বেশি দিবে, এক বাটি ডাল বেশি দিবে, বা একটু শাক বেশি দিলে। আমি বলি না এক্সট্রা অনেক খাবার তাকে দিতে হবে, তাকে 1 ঘন্টা বিশ্রাম বেশি নিতে দাও, তাকে তুমি ভারী কাজ করতে দিও না। এগুলোই কিন্তু অ্যান্টিনেটাল কেয়ার। এটার মধ্যে যে আমি বলি যে খুব হাইফাই কেয়ার করতে হবে না, পরিবারকে এটা দেখতে হবে। এবং পরিবার কিন্তু একটা পয়সার জায়গা ঠিক করে রাখবে, কিছু কিছু করে পয়সা জমাবে। এই যে 9 মাস পরে হঠাৎ করে এতগুলো টাকা লাগতে পারে, তার রক্ত লাগতে পারে, তার ওষুধ লাগতে পারে, কোত্থেকে নেবে? ব্লাড গ্রুপের লোক ঠিক করে রাখতে হবে। এবং আমি যে যাবো একটা বাহন ঠিক করে রাখতে হবে। এটা কিন্তু পরিবারের দায়িত্ব, সমাজেরও দায়িত্ব। এই এলাকার কমিশনার যিনি থাকেন বা ওয়ার্ড কমিশনার যিনি থাকেন, তারও কিন্তু দায়িত্ব গ্রাম পর্যায়ে একটা বাহন ঠিক করে রাখা, ওই সেন্টারের ডাক্তারকে ঠিক করে রাখা বা স্বাস্থ্যকর্মীকে ঠিক করে রাখা, উনি কিন্তু ডেলিভারি করাতে আসবেন। এইগুলো হলো আমাদের কিন্তু মানে কমিউনিকেশন জিনিসগুলো ঠিক করে রাখতে হবে। শুধু যে আসলো হাইফাই করে, আমাদের ধরা চেম্বারে যারা আসছে না, আসলো আমি দেখলাম চললাম, হাসতে হাসতে কথা বলে দিলাম, একটা মেডিসিন লিখে দিলাম, অনেক কস্টলি মেডিসিন লিখে দিলাম, তারপরে বললাম আপনি আসবেন, কিন্তু এটাই কিন্তু আসলে কিন্তু হয় না। আমাকে কিন্তু সবগুলো জিনিসের উপরে কেয়ার করতে হবে। তাকে এখন থেকেই বার্থ প্ল্যানিং বলে দিতে হবে, আপনি বাচ্চা নিবেন এবং এরপর এত বছর গ্যাপ দিবেন, এই বাচ্চাটাকে 2.5 বছর পর্যন্ত ব্রেস্ট ফিড করাবেন, আপনি খাবেন 2.5 বছর পর্যন্ত, আপনি আয়রন ক্যালসিয়াম খেয়ে যাবেন। এবং আমি সবসময় বলি শুধু মাকে বললে হবে না, হয় মাদার ইন ল অথবা স্বামী সহ, মানে শাশুড়ি এবং স্বামী দুজনেই আসবেন। যদি সঙ্গে কেউ না আসতে পারে বলে ননদ কেউ, তাহলে নিয়ে আসো বা কাউকে নিয়ে আসো যিনি খাবারগুলো দিচ্ছেন। অনেকে বলে যে ম্যাডাম চুপ করে একটু কোনায় লিখে দেন না, একটা ডিম খেতে হবে। মানে আমাদের দেখো শিক্ষিত সমাজেও কি অবস্থা। এবং গ্রাম পর্যায়ে অনেকে বলে আপনি এসব কথা বলছেন কেন, বেশি খেলে বাচ্চা বড় হয়ে যাবে, তখন আর নর্মাল বাচ্চা হবে না। মানে এই যে একটা ধারণা আমাদের, দেখো কেমন। কাজে অ্যান্টিনেটাল কেয়ারটা মানে একটা রেসপেক্টফুল কেয়ার যদি দেই, সেটা ফ্যাসিলিটিতেও দিতে হবে, বাড়িতেও মেনটেন করতে হবে। আমরা শুধু বললাম যে আপনি আসেন আমি দেখলাম বলে দিলাম বা টেলিফোনে শুনলেন, তা করলে হবে না। বাড়িতেও কিন্তু পরিবারের সবার দায়িত্ব নিতে হবে, যে একদম স্বামী থেকে শুরু করে পরিবারের সবাই মিলে তাকে দেখতে হবে,
তার ঘুম, তার বিশ্রাম, তার ফিজিক্যাল কতটা কাজ করবেন, তাকে কিভাবে চলতে হবে, এবং ওখানেও কিন্তু দাদি নারীরা একটু ট্রেনিং দেন কিভাবে নর্মাল ডেলিভারি হবে। তারা তো নিজেরা করেছেন, একটু পিড়িতে কিভাবে বসতে হয়, কিভাবে আস্তে আস্তে ব্যায়ামটা করতে হয়, পা দুটো কিভাবে ছাড়িয়ে চলতে হয়, এগুলো কিন্তু তারাও একটু শেখান। এগুলো আমাদেরও দিতে হবে। যে আমি বলি যে অবশ্যই আমরা ফ্যাসিলিটিতে আসতে বলি, সবাইকেই বলি বাড়িতে আপনারা ডাক্তার দেখাতে আসবেন, স্বাস্থ্যকর্মীর কাছে আসবেন, সঙ্গে সঙ্গে আপনি বাড়িরও দায়িত্ব নিতে হবে অ্যান্টিনেটাল কেয়ার। কাজেই অ্যান্টিনেটাল কেয়ার কিন্তু দুই দিক থেকেই হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ একটা অ্যান্টিনেটাল কেয়ার যদি আমি একটা মাকে ভালোভাবে দিতে পারি, তাকে আমি সমস্ত জটিলতা থেকে রক্ষা করতে পারি, তার বার্থ প্ল্যানিং করে দিতে পারি, পরবর্তীকালে তিনি কি করবেন সেটা এখন থেকে বলে দিতে পারি, তাকে নর্মাল ডেলিভারির জন্য অ্যালাউ করতে পারি, মানসিক প্রস্তুতি নিতে পারি, এবং যদি তার সিজারও লাগে সেটাও কিন্তু আমি তাকে বুঝিয়ে বলতে পারি কেন তার সিজার লাগবে। সেটাও কিন্তু আমার, তারও রাইট যেমন আছে, আমারও রাইট তাকে বুঝিয়ে বলা সেটা। কাজে এইটা কিন্তু গুড অ্যান্টিনেটাল কেয়ার। মানে আমরা অনেক কথাই হয়তো সেখানে বলতে পারতাম, এইটা করতে হবে ওইটা করতে হবে, আমি মানে মোদ্দা কথা এইটাই হলো, পরিবার এবং স্বাস্থ্যকর্মী ডাক্তার সবাইকে আমাদের দায়িত্ব নিতে হবে। এটা গুড অ্যান্টিনেটাল রেসপেক্টফুল ম্যাটারনিটি কেয়ার যেটাকে বলি আমরা, নির্মল ভাবে একজন মাকে শ্রদ্ধাবনত হয়ে তার চিকিৎসা করতে হবে। ম্যাডাম অনেক সুন্দর করে বুঝিয়ে বলেছেন, যেটা বুঝতে পারলাম আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে যদি আমরা সুন্দর করে পৃথিবীতে আনতে চাই, তবে অবশ্যই রেসপেক্টফুল ম্যাটারনিটি কেয়ার অপরিহার্য। ম্যাডাম খুব সুন্দর বলেছেন যে পরিবারের সকলকেই কিন্তু এখন সেই মাটির পাশে আসলে দাঁড়াতে হবে, যেটা কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যই। আমাদের মাদেরকে রক্ষা করতে পারলে এই পৃথিবীর অস্তিত্ব আরো সুন্দর হবে। ম্যাডাম এটা জানতে চাইবো, ম্যাডাম আমরা তো অ্যান্টিনেটাল কেয়ারের কথা জানলাম, পোস্টন্যাটাল কেয়ার বলেও যে একটা জিনিস আছে, এটা আমাদের জানা কতটা জরুরি? এই যে মাটার বাচ্চাটা হলো, তার হরমোন লেভেলটা কোথায়, তার এক ধরনের ডিপ্রেশন হতে পারে, ঘুম নাই, বাচ্চা কান্নাকাটি, নতুন মা, মানে সেই ক্ষেত্রে একটা মার পাশে আমাদের কতটুকু দাঁড়ানো হ্যাঁ, দরকার যদি বলেন ম্যাডাম। তার আগে ইন্টারন্যাটালটাও বলি, আমি বলি যে ডেলিভারিটা কেমন হবে সেটাও কিন্তু আমাদের জানা দরকার। আমি সেটা বলতেছি এই জন্যই যে ধরো বাড়িতে তো ডেলিভারি 50 ভাগ হয়ে যাচ্ছে, আমি সেটা বলি আমরা বাড়িতে খুবই ডিসকারেজ করছি আমরা এখন হওয়ার জন্য। তারপরেও যদি হয়েই যায়, আমরা বলি যে একজন স্কিল বার্থ, মানে দক্ষ একজন দায়ী হোক বা যিনি দক্ষ স্বাস্থ্যকর্মী, তাকে দিয়ে যেন হওয়ানো যায়। আমরা চাই যে এখন স্কিল বার্থটা অ্যাটলিস্ট অন্তত পক্ষে, তারা তো গ্রাম পর্যায়ে অনেকেই থাকেন, অ্যাটলিস্ট আপনি যদি না আসতে পারেন আপনি ফ্যাসিলিটিতে, আমি 100% আপনাকে অ্যাডভাইস করবো যে আপনি আপনার স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে বাচ্চা হওয়াবেন। আপনারা দেখেছেন এখন প্রায় 6,000 জন্য লোকের জন্য একটা করে কমিউনিটি ক্লিনিক হয়েছে, সেখানেও বাচ্চা ডেলিভারির জন্য জায়গা তৈরি করা হয়েছে, ইউনিয়ন পর্যায়ে হয়েছে, আপনার উপজেলা পর্যায়ে আছে, ডিস্ট্রিক্ট পর্যায়ে, এবং মেডিকেল কলেজগুলো তো আছে, শহরে আপনি ক্লিনিকগুলো পাবেন। কিন্তু আমি বলি বাড়িতে যদি হয়েও যায় বা চাচ্ছেন হওয়াতে, তাহলেও কিন্তু একজন দক্ষ, একজন অভিজ্ঞ একজন স্বাস্থ্যকর্মী দ্বারা আপনি বাচ্চা হবেন। এবং আমি বলি সবসময় যে আপনারা এটাকে নর্মাল ভ্যাজানাল ডেলিভারিটা আমরা তো সবসময় বলি নর্মালি হয়ে গেছে, খুব খুশি নর্মালি হয়ে গেছে, হয়তো একটা নর্মালি হয়ে যায় বাচ্চাটা কানলো না, বা নর্মালি হয়ে মায়ের পুরো জরায়ুটা নিচের দিকটা একেবারেই ছিঁড়ে গেল, বা সেটা কোনো টেক কেয়ার করা হলো না। তাই সবসময় কিন্তু এইটা একটা টেক কেয়ার করতে হবে। আজকাল কিন্তু গ্রাম পর্যায়ে মহিলারা কেউ নর্মাল ডেলিভারি করতে চাচ্ছেন না, কারণ হলো যে এত মিসম্যানেজমেন্ট হয়, পরবর্তীকালে স্বামী সহবাস করা, তার সাথে থাকা, জায়গাটা ছিঁড়ে যায় এবং সেটা সেলাই করা হয় না ভালো করে, এবং এক পর্যায়ে দেখবে যে প্রোল্যাপস হয়ে যাচ্ছে মেয়েদের, এত বেশি প্রোল্যাপস, আমরা আমি গ্রামে যাই, এত বেশি প্রোল্যাপস কেস আমি দেখি। এটা একটা সময় ছিল মায়েরা নিজেরা মনে করতো এটা আমার জীবনের নর্মাল ব্যাপার, এটা জরায়ু বেরিয়ে যাবে, বাচ্চা হবে, জরায়ুটা বেরিয়ে যেতে পারে, 4-5টা বাচ্চা হয়েছে নর্মালি। এটা কিন্তু কেয়ার করতে হবে একজন মা। আমি সেটাই বলছিলাম যে আমার যে মানুষ, আমাকে তো মানুষ হিসাবে দেখতে হবে। অনেকে মনে করে আমি হিসেবে বলি, আরে আপনার একদম পায়খানার রাস্তা পেশাবের রাস্তা এক হয়ে গেল কেমন করে, বলে কেটে বাচ্চা হওয়ার সময় তো হয়, এটা বুঝি নাই, এখন তো আমার একটু অসুবিধা হয় থাকতে, মানে এটা কোনো নর্মাল পর্যায়ে নিয়েছেন, এটা বাচ্চার সময় হতেই পারে। তো এই যে হয়ে যায়, আমি আজকাল বলছি যে আমাদের জুনিয়র ডাক্তারদেরও বলছি, তোমরা কিন্তু এই জায়গাটা খুব ভালো করে শেখো। ডেলিভারিটা কিন্তু একটা আর্ট, একটা মানে সিজার করা কিন্তু খুব ইজি দেন না নর্মাল ডেলিভারি। এটা নর্মাল ডেলিভারি একটা সুন্দর একটা আর্ট, এবং আল্লাহ তাআলা কিন্তু মানুষকে দিয়েছেন এমন করে, মেয়েদের তৈরি করেছেন। ডেলিভারি পেইনটা যে ওঠে, আমরা বলেছিলাম একটু আগে যে লেবার রুমটাকে তুমি ঠিক করো, এই যে একটা রুম তৈরি করেছি আমরা করেছি সারা বাংলাদেশে, এই রুমটা কিন্তু মাতৃক মানে বান্ধব হতে হবে। ওখানে যিনি আছেন তিনি তার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড হবেন, এবং তিনি কিন্তু এখন আমরা ঠিক করেছি একজন কম্পেনিয়ন নিয়ে আসতে পারেন, তিনি তার মাকে নিয়ে আসতে পারেন, দাদিকে নিয়ে আসতে পারেন, বা একজন মিডওয়াইফকেও সঙ্গে রাখতে পারেন যে আমি এই নিকার সঙ্গে।
তিনি তাকে খুব সাহস দেবেন, গান শোনাবেন, গল্প করবেন, তার পিঠটা ম্যাসেজ করে দেবেন, শাওয়ার চাইলে একটু শাওয়ার করতে দিবেন, একটু পানি খেতে দিবেন, মানে তাকে যদি মানে বোঝাবেন। ব্যথাটা এমন হয় না, একবার 20 মিনিট ব্যথা হলো, আবার সে সময়টা অল্প ব্যথা, আবার 15 মিনিট পর হচ্ছে, 10 মিনিট পর হচ্ছে, এখন 5 মিনিট পর পর ঘন ঘন ব্যথা হচ্ছে। ব্যথাটা কিন্তু আস্তে 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 বাড়তেছে, এবং এমন সুন্দর ব্যথা হয় যখন তুমি তাকে, ওই সঙ্গে কিন্তু যখন তীব্র ব্যথা হয় মাথার মধ্যে থেকে আর একটা হরমোন বেরিয়ে আসে, এন্ডরফিন, ওটা আবার কমিয়ে দেয় আস্তে আস্তে। এই যে একটা মিউজিক্যাল একটা একটা সঙ্গীতের মতো, গানের মতো জিনিসটা, আসলে ওটাকে যদি মনে করি আমরা যে আল্লাহ তাআলা এমন ভাবে তৈরি করেছিলেন, ব্যথা আসবে ব্যথা আসবে, আবার একটা জিনিস বেরিয়ে আসবে যেটা ব্যথাকে কমিয়ে দেয়, মা আরামে ঘুমান। আবার এটাকে আমরা বলি কিছুই ওষুধ দেওয়ার দরকার নেই, নন ফার্মাকোলজিক্যাল। আর যদি ওষুধ লেগেই যায় আমরা কিছু দেই, অনেক সময় আমরা বলি অ্যানালজেসিক কিছু দেওয়া লাগতে পারে। আমরা গভর্নমেন্টকে এখন বলেছি প্রত্যেকটা লেবার রুমে এন্টোনক্স বলে একটা গ্যাস, সেটা তোমরা নিশ্চয়ই পড়েছো, 50-50 নাইট্রাস আর অক্সিজেন থাকবে, ওটা টানলে ব্যথাটা কমে যাবে আস্তে আস্তে। অনেকেই খুব চাচ্ছেন আমি খুব পেইনলেস ডেলিভারি চাই। আমরা কিন্তু বলি আসলে পেইনলেস ডেলিভারি কিন্তু একেবারেই পেইনলেস ডেলিভারি কখনো উচিত না। এই যে ব্যথাটা আসলো, কেন ব্যথাটা আসলো, আমার কিন্তু একটা পথ তৈরি হয়েছে, তাই না? 3P, পাওয়ার, প্যাসেজ, প্যাসেঞ্জার। পাওয়ারটা হলো কি আমার জরায়ুটা, ওখান থেকে একটা শক্ত হবে, পুশ করবে। প্যাসেঞ্জার হলো আমার বাবার বাচ্চাটা, আর প্যাসেজ হলো ওই জনি পথটা। তা কাজেই এই যে পথটা শক্ত যখন ব্যথা হচ্ছে পাওয়ার, আর প্যাসেজটা যখন নিচে ভালো আছে, সেইখান দিয়ে বাচ্চাটা বেরিয়ে আসবে, ওই পুশ করবে। হয় কি যখন পেইনলেস হলো, এপিডুরাল দিয়ে পুরো জায়গাটা অবশ করে দেওয়া হলো, মার যখন বাচ্চাটা নিচে নেমে আসছে, মা আর প্রেশার দিতে পারছে না, এই যে পুশ করে বাচ্চাটাকে বের করে নিয়ে আসবে, আর মা পাচ্ছে না, তখন কি লাগে আমার, তখন টেনে বের করা লাগে, অ্যাসিস্টেড ডেলিভারি লাগে, তখন ফরসেস লাগে, ভ্যাকুয়াম লাগে, নাহলে অনেক কষ্ট হয় বের করতে বাচ্চাটাকে। সেই জন্যই বলি আল্লাহ তাআলা আমাদেরকে এই যে একটা মানে একটা, আমি বলি গানের মতো যে একটা অবস্থা, সঙ্গীত মিউজিকের মতো করে মনে করি যে একটা উঠছে নামছে, লয় নিয়ে মেনে আসছে, এটা একটা এরকম লয় ছিল, আবার সেটাকে অনেক বড় হয়ে গেল, তারপরে আস্তে আস্তে এটা কমে আসলো, এবং যখন একদম বেরিয়ে আসলো, এটা যে কি স্বর্গীয় আনন্দ। মায়ের বুকে যখন আমরা বাচ্চাটাকে দিয়ে দিচ্ছি, তখন কিন্তু নার কাটাও হয় নাই, মা সেই আনন্দে কোথায় তার কি ব্যথা ছিল এক মুহূর্ত কিন্তু আর চিন্তা করে না কিছু। এবং তুমি যদি সেই বাচ্চা দিয়ে ওই নানি দাদির কাছে দাও, একবারও জিজ্ঞেস করো না মা কেমন আছে, ওরা বাচ্চা নিয়ে চলে গেল, মায়ের কিন্তু একটা দারুণ তৃপ্তি হয় বুকের মধ্যে পেয়ে। আমরা এই জন্য বলি আজকাল স্কিন টু স্কিন কন্ট্যাক্টে রাখতে, মায়ের বুকের মধ্যে দিয়ে যেতে। এই মায়ের বুকের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটা হরমোন মাথা থেকে বেরিয়ে আসে, ওইটা আস্তে আস্তে ফুলটাকে বের করে দেয়। এগুলো কত সুন্দর একটা পদ্ধতি আমাদের রয়ে গেছে, কিন্তু আমরা আসলে এখন হয়েছে কি একটা দুটো করে সবার আমাদের বাচ্চা হয়, এবং সেই মেয়ের যখন বাচ্চা হবে, শ্বশুর বাড়ি বাবার বাড়ি প্রত্যেকে মেয়ের কেন পেইন হবে, আমি পেইনলেস ডেলিভারি চাই, আমি সিজার করতে চাই, আমি বাচ্চা এত কষ্ট দিতে চাই না আমার মেয়েকে। এটা কিন্তু এই যে ইন্টারনাটাল পিরিয়ডটা, এই জন্যই বলছিলাম পোস্টনাটালটা পরে বলি, যে এই পিরিয়ডটা থেকে সবাইকে দায়িত্ব নিতে হবে। বাচ্চা তো পেইন ছাড়া কোন মায়ের কোন দিন বাচ্চা হয়েছে, তাহলে বলো। কাজেই আমরা সবসময় বলি যে, আমি প্রায় হাসতে হাসতে বলি, কাজী ছাড়া যেমন বিয়ে হয় না, তেমনি আপনাদের পেইন ছাড়া বাচ্চা হবে না, কেউ না কেউ সাক্ষী লাগবে, কাজী হোক না হোক, কাজেই সেটা করতে হবে। তো এই পেইনটাকে আমি কতটা টলারেবল করতে পারি, সেইটা হলো কথা। সেটা আমার তাকে কম্প্যানিয়ন দিতে হবে, তাকে হাসি খুশি রাখতে হবে। এবং আজকাল আমরা বলি আগের মতো কিন্তু শুয়ে পুশ করে বাচ্চা না, স্কোয়াটিং চেয়ার দেওয়া হয়েছে, তুমি চেয়ারে বসে বাচ্চা বের করো, তুমি দাঁড়িয়ে থাকো, তুমি টেবিল ধরে বাচ্চা ডেলিভারি করো, নানা পদ্ধতিতে কিন্তু বলা হয়েছে যে তুমি বাচ্চা ডেলিভারি করাতে পারবে। আগের মতো রুটিনলি অঙ্ক করে না, আপনি শুয়ে থাকেন, আপনি নড়বেন না, আপনি চড়বেন না, বেঁধে রাখে কেউ হাত পা, এগুলো কিন্তু আজকাল আর আমরা বন্ধ করে দিয়েছি। কাজে এটা হলো ইন্টারন্যাটাল পিরিয়ড। আমরা খুব চাই যে এই রুমটা, এই জায়গাটা যেন মায়ের জন্য একটা স্বর্গীয় জায়গা হয়, মা যেন নিশ্চিন্তে নির্বিঘ্নে আসতে পারে তোমার কাছে, এসে বলতে পারে আমি একটা এমন জায়গায় এসেছি, আমাকে এমন শান্তি দেওয়া হচ্ছে, আমি নিশ্চয়ই একটা ভালো আমি ভাবে বাচ্চা বের করতে পারবো, এবং এটা আমার জন্য একটা মাতৃবান্ধব জায়গা। সেটা হলো ইন্টারন্যাটাল। এখন যে কথাটা তুমি আমাকে প্রথমে জিজ্ঞেস করেছিলে যে পোস্ট ন্যাটাল কেয়ার খুবই ইম্পর্টেন্ট। আমরা কিন্তু দেখি যে এই ম্যাক্সিমাম মায়ে কিন্তু বাচ্চা হওয়ার 24 ঘন্টার মধ্যে অনেক মা রক্তক্ষরণে মারা যান। এটা কিন্তু খুবই একটা মানে ডিফিকাল্ট টাইম। আমরা অনেকে কেয়ার করে, বাচ্চা হয়ে গেছে তো কি, এখন আর মায়ের কোনো চেঞ্জ হবে না, সেটা তো একটা আমাকে টেক কেয়ার করতে হবে, এবং ইমিডিয়েটলি থেকে শুরু করতে হবে বাচ্চাকে, মায়ের বুকে বাচ্চাকে দিয়ে দেওয়া, মার সঙ্গে রাখা। এবং মায়ের কিন্তু একটা দারুণ একটা মানসিক পরিবর্তন আস্তে আস্তে আসতে থাকে, তার হরমোনগুলো থেকে কিন্তু অনেকটা ইমব্যালেন্স হয়ে যায়, এবং সে তখন নিজেকে খুব মাঝে মাঝে খুব খুব নিজেকে পাওয়ারফুল মনে করে, মাঝে মাঝে খুব অসহায় বোধ করে, যখন তার সারা রাত জেগে মনে হয় যে আমাকেই তো ব্রেস্ট ফিড করাতে হবে, আর তো কেউ হেল্প করার না এখানে, সে তৃপ্তি পায় খুব,
রেসপেক্ট করাতে ভালো লাগে, কিন্তু তারপরেও তার যখন মনে হয় আমি তো, আমার তো কোনো ঘুম নাই, আমি তো কোনো বিশ্রাম পাচ্ছি না, বা আমাকে তো কোনো হেল্প করার কেউ নাই, সেই সময়টা সে খুব অসহায় ফিল করে। এই জন্য পরিবারে যেমন অ্যান্টিনেটালি দরকার ছিল, তেমনি কিন্তু পোস্টনেটালিও দরকার। আমি বলি যে তোমরা যে ওষুধগুলো লেখো, আয়রন এবং ক্যালসিয়াম লিখে দিবা, যেই পর্যন্ত বুকের দুধ খাওয়াবেন সেই পর্যন্ত আপনি ওষুধটা খেয়েই যাবেন। অনেকে কিন্তু আমরা বলি আচ্ছা 7 দিন পর আর আপনার লাগবে না, তো এটা কিন্তু ঠিক না। একদম 2.5 বছর পর্যন্ত যেভাবে কোরআন শরীফে লেখা আছে বুকের দুধ খাওয়াবেন, সেই পর্যন্ত সে ওষুধগুলা খাবে। অনেকে বলে এই এতদিন পর্যন্ত ক্যালসিয়াম খাওয়াচ্ছেন আমার ওয়াইফকে, এত দাম, এত এটা তো খাওয়াতে হবে, কারণ আপনার বাচ্চা কিন্তু ওর সমস্ত ক্যালসিয়ামটা খেয়ে ফেলছে, কাজে ওকে খাইতে দিতে হবে না, খাওয়াতে হবে। কি করেন জানো, সবাই কালিজিরা ভর্তা আর লাউ খেতে দেয়, বলে যে কালিজিরা ভর্তা খেলে আর লাউ খেলে অনেক বেশি দুধ আসবে, ওইটা শক্ত, জরায়ু শক্ত হবে, কিছু তো সাইন্টিফিক থাকতেই পারে, কিন্তু আসল খাবারটা দিতে হবে না। তার দুধ খেতে দিচ্ছে না, তাকে ডিম খেতে দিচ্ছে না, তাকে প্রোটিন খেতে দিচ্ছে না, এখানে তাদের ব্যালেন্স করে খেতে দিতে হবে। এটা তো খাবার দিকটা গেল, সাথে সাথে কিন্তু তাকে মানসিক দিকে তাকে খুবই এনকারেজ করতে হবে। অনেক মা কিন্তু খারাপ ধরনের সিন্ড্রোম ডেভেলপ করে, ব্লু, তোমরা অনেকে শুনেছো যে একটা পোস্টপার্টাম ব্লু হয়, মানে মা এত ভালো ছিলেন, তিনি এত সুন্দর বাচ্চা তিনি আদর করছিলেন, হঠাৎ করে তিনি বাচ্চাটাকে ফেলে দিচ্ছেন, হঠাৎ কাউকে সহ্য করতে পারছেন না। এটা কিন্তু ডেভেলপ করে অনেকের। আমি ভয় লাগানোর জন্য বলছি না, এটা বলছি যে এটা খুব কম, কিন্তু সেই জন্য বলছি যে মায়ের মানসিক দিকটাকে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে, মাকে এনকারেজ করতে হবে। তুমি নর্মাল হাঁটাচলা করবে, একদম তাকে শুয়ে থাকতে বলি না, হাঁটাচলা করবে। এবং অনেকে তার নিজের শরীরটারে সচেতন, কেন আমার পেটটা তো বড় হয়ে গেল, তাহলে একটু আস্তে আস্তে করে 40 দিন যাক, একটু পেটের ব্যায়ামটা করতে হবে। ওই একদম গা ছেড়ে দিয়ে সমানে আমি খালি ভাত খেলাম বসে, সেটাও কিন্তু হবে না। পরিমাণ মতো খেতে হবে, এবং সেটাকে তোমার মানে ক্যালোরি যুক্ত খাবারটা খেতে হবে। দুধ খাও, ডিম খাও, প্রচুর পরিমাণে শাকসবজি খাও, বাচ্চাকে দুধ খাওয়ানোর আগে 1 গ্লাস পানি খেয়ে নাও, বা গ্লাস দুধ খাও, বা একটু হরলিক্স খাও, যে যেরকম পারে আর কি খেয়ে নেবে সেরকম। তো সেটা খাওয়াতে হবে। তার সঙ্গে সঙ্গে একটা ব্যবস্থা নিতে হবে, সেটা হলো পোস্টপার্টাম ফ্যামিলি প্ল্যানিং ব্যবস্থা নিতে হবে। কারণ আমরা দেখি, ওই যে কথাটা বলছিলাম যে 15 বছরের মেয়ের তো বাচ্চা হয়ে গেল, 18 বছরে বলে 2টা বাচ্চা হয়ে গেছে, আমি তো লজ্জায় মাথা নিচা করি, এ দায়িত্ব তো আমারও ছিল। ওর কেনই অবস্থা হবে, যখন 18 বছরে 3টা বাচ্চা 2টা বাচ্চা নিয়ে আসে, সে দায়িত্ব যখন বলে আমাদের কাছে এসে যে আমাদের 2টা মেয়ে হয়েছে আর একটা ছেলে দরকার, আমি তখন বলি হয় তুমি বিষ খেয়ে মরো না আমি মরি। এইটা কেমন করে হলো? এই দায়িত্ব তো আমারও দায়িত্ব ছিল, পরিবারের দায়িত্ব, সরকারের দায়িত্ব, সামাজিক দায়িত্ব, তাকে কেন বিয়ে দেওয়া হলো? আমরা জন্য বলি, আমি গ্রামে আজকাল বলি, হুজুর নামাজ পড়ান, আপনি আপনার ফতোয়াটা কিন্তু সবাই ফলো করে, আপনি প্রতিদিন মসজিদে একবার করে বলবেন মেয়েদের কথা, আপনারা জন্য 18 মেয়েটিকে যত্ন করবেন, এই কথা আপনার কথাটা শুনবে। আর কাজ সাহেবদেরকে বলি দয়া করে আপনারা 18 বছর কেউ যাবেন না। তো এগুলো তো আমাদের মুখের কথা বলে রাখি, সবাই তো মানতে না। পোস্টপার্টাম কিন্তু ফ্যামিলি প্ল্যানিংটা আমাকে ওখানে দিতে হবে। এখন আমাকে ঠিক করে নিতে হবে কি ধরনের ফ্যামিলি প্ল্যানিং তুমি দিবে পোস্টপার্টাম পিরিয়ড। অনেক সময় হয় কি যে বয়সটা একটা ব্যাপার হয়, যদি অল্প বয়স একটা ব্যাপার ধরো 25 বছর, তাকে 5 বছর পর্যন্ত তুমি আর বাচ্চা নেওয়ার কাছে যাবে না, এটাকে মানুষ কর বড় ঠিক হোক। কিন্তু একজন 35 বছরের মহিলা যদি আসেন, বাচ্চা ছিল, তাকে কমে আছে, ডিম সময় চিন্তা করে বলতে হবে। কিন্তু অবশ্যই আমাদের কন্ট্রাসেপটিভ ফ্যামিলি সে দিতে হবে, যেখানে 5 বছর বাড়বে, কানেক্টিং বাংলাদেশে ছিলাম, কথা বলছিলাম, সেখানে দেখলাম নাইনখাজুরিতে সব মেয়েরা নিচ্ছে রড, যেটা আমি অবাক হয়ে গেলাম, যারা এই সিঙ্গেল রড, ডবল রড করে নিচ্ছে, সবাই বলে আমরা কাট হয়েছে, কাটি নিয়ে নিচ্ছি। আমি অদ্ভুত লাগলো, তারা কিন্তু ভাষাও বোঝে না, তারা কথা বলতে পারে না, তাদের স্বাস্থ্যের অবস্থা খুব খারাপ, খাবার শুধু পাহাড়ি খাবারগুলো খাচ্ছে, কিন্তু কন্ট্রাসেপটিভের ব্যাপারে দেখলাম তারা ওইটার উপরে খুব বেশি মানে রেসপেক্ট, আমি খুব ভালো। হয়তো 18 বছরে বা 15 বছরে বিয়ে হয়ে গেছে, সেটা নিয়ে 3 বছর পর্যন্ত আছে, তো সেটিও নেওয়া যেত। কাজে আমরা বলি যে পোস্টপার্টাম পিরিয়ডে মাকে যেমন তার খাবার, তার ঘুম, তাকে মানসিকভাবে ঠিক করতে হবে,
তেমনি কিন্তু তাকে আবার তার কন্ট্রাসেপ্টিভের ব্যাপারে একটু তাকে উৎসাহিত করতে হবে। এবং এই ব্যাপারে কিন্তু পরিবারের সবাই সাহায্য করবে। এই যে বাচ্চাটা বড় হওয়া, বেড়ে ওঠা, এর মধ্যে কিন্তু সবাইকে করতে হবে। কারণ ওইটা সেই বাচ্চা কিন্তু পরিবারের সবার। আজকাল আমরা সিঙ্গেল ফ্যামিলি হয়ে যাওয়াতে এমন হয়েছে যে আমরা কাউকে পাই না কাছে। তবুও কিন্তু বাচ্চাকে ওটা আমাদের এই যে সমাজের পরিবর্তন হচ্ছে, বাচ্চাদের মধ্যে পরিবর্তন আসছে। আমরা যদি একা একাও থাকি, তার মধ্যেও কিন্তু পরিচয় করিয়ে দিতে হবে। এটা কিন্তু আমি বলি যে পোস্ট নাটাল কেয়ারের সময় মাদেরকে বলে দিতে হয়, এই বাচ্চাকে নানান সান্নিধ্য, ফুপু, চাচা, চাচি, মামা, মামা, খালা, খালে সান্নিধ্য, কাজিনদের সাথে করে দিতে হবে। ডিজিটাল যুগে বাচ্চারা ওই একটা মধ্যে আবদ্ধ হয়ে থাকবে। ও কিন্তু আমি আর জীবন দিচ্ছি না, একটা সুন্দর স্বাভাবিক যে জীবন সেটা তো ওকে দিতে হবে। সেটাও কিন্তু আমার দায়িত্ব পড়ে যায় এই পোস্টনাটাল কেয়ারের মধ্যে। বলেও দিতে হবে মাকে, তোমার সন্তান যেন একেবারে সুন্দর একটা ভালো মানুষ হতে পারে। আজকাল আমরা যে অবস্থা দেখছি স্কুলে, কলেজে, সেখানে কথাগুলো এই জন্যই বললাম যে খুব কষ্ট হয় যখন আমরা দেখি আমাদের সন্তান বা বাচ্চারা অন্যদিকে চলে যাচ্ছে বা একটা দুর্ঘটনা ঘটছে। এই সময় তো আমার মনে হয় এটা পরিবারের একটা দায়িত্ব পড়ে যায় যে আমরা ছিলাম একটা সংঘবদ্ধ পরিবার, একসঙ্গে দাদা, নানি, চাচা, চাচি একসঙ্গে ছিল, খালা, মামাদের সাথে দেখা হতো। সেই দিনগুলো কিন্তু আমরা আর খুঁজে পাচ্ছি না। এখন সেই জন্য কিন্তু মাঝে মাঝে এটাও করা দরকার। শুধু সিঙ্গেল ফ্যামিলিতে আবদ্ধ হয়ে থাকবো ঘরের মধ্যে, সেটা না রেখে একটু আমাদেরকে কিন্তু সেই চিন্তাটাও করতে হবে। তোমাকে পোস্ট নাটাল কথা বলতে গিয়ে অনেক কথা বলে ফেললাম। অনেক সুন্দর বলেছেন ম্যাডাম। আসলে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, কেউ আমেরিকা, কেউ কানাডা, বাংলাদেশ থেকে সবাই আপনাকে অনেক অভিনন্দন জানাচ্ছে, সবাই মনোযোগ দিয়ে কথা শুনছেন। আমারও খুব ভালো লাগছিল, আসলে নস্টালজিক হয়ে যাচ্ছে। সত্যিই বলেছেন ম্যাডাম, সিঙ্গেল ফ্যামিলি, আমাদের বাচ্চারা কিন্তু ডেপ্রাইভই হচ্ছে। যখন আমাদের আগে যৌথ ফ্যামিলি ছিল তখন আমাদের বাচ্চাদেরকে নিয়ে কিন্তু আমরা অনেকটা নিশ্চিন্তই ছিলাম। ম্যাডাম, অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমরা বলবো, ম্যাডাম আমাদের দর্শকদের উদ্দেশ্যে নিশ্চয়ই আপনি কিছু বলবেন। আমি সেই সাথে বলছি যে এখানে আমাদের প্রবাসী বাঙালিরা রয়েছেন, ভারতের, কানাডার এবং আমাদের বাংলাদেশের অনেকে তো রয়েছেনই। তো সবার উদ্দেশ্যে আপনি নিশ্চয়ই কিছু বলবেন ম্যাডাম। বলি যে আসলে বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা কিন্তু মানে অসহায়তার কথা বললাম অনেক, তারপর বাংলাদেশ যে একটা ওয়ার্ল্ড আমি বলবো একটা বেস্ট ইনফ্রাস্ট্রাকচার, একেবারে থেকে শুরু করে একটা টারশিয়ারি লেভেল পর্যন্ত রেফারেল সিস্টেম ল্যাকিং। রেফারেল যে করে দিবে সেই জিনিসটা আমাদের এখানে হয়তো নাই, সেটা আমরা দেখতেছি তাদের বা বিভিন্ন ভাবে কাজ করছি সরকারি পর্যায়ে, সরকারি পর্যায়ে প্রত্যেকে করেছে। আমি একজন ধরো কিন্তু আমি মনে করি যে আমার এখন আমাদের আমরা মনে করি যে আসলে যে যে সময়টা পাবো সেই সময়টুকু অন্তত পক্ষে আমি যেন নারীর স্বাস্থ্যোন্নয়নে কিছুটা করে যেতে পারি, একটা মাকে একটা সুন্দর দিতে পারি, একটা মেয়েকে বলতে পারি যে তুমি কিন্তু মানুষ, তোমাকে মানুষ হিসেবে বাঁচতে হবে এবং এই রাইটটা হবে। সেই রাইটটা সেটা তোমাকে যে মানে এম্পাওয়ারমেন্ট থেকে তার সঙ্গে সঙ্গে তোমার মা হবার যে রাইট সেটাকে তোমার নিশ্চিত করতে হবে। এবং আমি মনে করি যে সেই জন্য বাংলাদেশে যে একটা এখন ট্রেনটা, আমি সবার কাছে অনুরোধ, সবাই বাংলাদেশে কথা বাল্য বিবাহ দেবেন না, কারণ সেটা যেমন মাতৃ তারপরে একটা মেয়ে তারপর এগিয়ে যাচ্ছেন। কাজে আমি আগে বলি যে একটা জিনিস পারলে আমরা অনেক সবাইকে করে খুঁজে একবার আসবেন। আপনারা যারা বাইরে থাকেন বাংলাদেশকে মনে রাখবেন, আপনারা এখানে শিখেছে আসবেন। এই সরাসরি করলেন আপনাদের সাথে আমাদের একটা কথা হলো, শিকড়ের এই যে খোঁজ পাওয়া গেল। মাঝে মাঝে আপনারা শিক্ষক সন্ধানে আসবেন, আপনাদের সাথে আমাদের জ্ঞান
এর একটা আদান প্রদান হবে, যেটা ভালো যায় আমাদেরকে বলবে, আমরা যেটা জানি সেটা আমাদের আপনাদের কাছ থেকে আমরা নিতে পারি। এটা হলে কিন্তু খুব ভালো হবে। সবাইকে অভিনন্দন যারা এখানে আসছেন, বাংলাদেশের বাজারে আছেন, যারা আছে। এই কোভিডকালীন সময়ে এমন একটা রোগ, পাসপোর্ট লাগলো না, পাসপোর্ট লাগলো না, সারা ওয়ার্ল্ড তাকে শেষ করে দিল। কাজে সেইটা থেকে সবাই আমরা যেন, আমরা পাসপোর্ট দিয়ে যেতে চাই বাবা, পাসপোর্ট ছাড়া চাই না। কাজে আমরা বলি যেতে চাই, যারা এই ফ্রন্ট লাইনে কাজ করেছেন তাদের প্রতি করছি, সারা পৃথিবীতে যারা আজকে একটা বিশাল গৌরব, এবং আরো কামনা করে যে সারা বাংলাদেশ থেকে মুক্ত, পৃথিবী যেন কোভিড মুক্ত। সব অভিনন্দন, শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন। ম্যাডাম অনেক ধন্যবাদ আপনাকে, আজকের আলোচনা এত সুন্দর হয়েছে, আশা করি আমাদের দর্শকরা অনেক উপকৃত হয়েছেন, সচেতন তো অবশ্যই হব আমরা। অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। সেই সাথে আমি ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠানের প্রযোজক ফারহানা হোসেন আপুকে, সেই সাথে বিশ্ব বাংলাকেও ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্য তথ্য নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, করোনা মুক্ত থাকুন এবং বিশ্ব বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।